আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সাথে গণভোট শুরু হয়ে গেছে আজ থেকে। ভোটের প্রচারণা পুরোদমে চলছে সারা দেশে প্রচারণা। এই প্রচারণায় আপনাদের সাথে আমরা থাকবো নিউজ 24 নির্বাচনের সব খবর নিয়ে। দর্শক স্বাগত নিউজ 24-এর নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদের সাথে আছি আমি হোসাইন শাহাদ। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ধানের শীষ বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জনগণকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্রের বিপক্ষের শক্তি দেশে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো। শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দর্শক, সিলেটে প্রচার শুরুর পর হবিগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী সমাবেশে সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা এই মুহূর্তে সরাসরি তার কাছে যাব। সাইফুল, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনার এই মুহূর্তে গাড়িতে আছেন, সম্ভবত আপনি নিজেও পথে আছেন, হবিগঞ্জের পথে। আপনার কাছে সবশেষ সমাবেশের কি খবর আছে? তারেক রহমানের বার্তা থেকে যে বক্তব্য দিয়েছেন, সেখান থেকে আসলে কি বার্তা পাওয়া যায়? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই মৌলভীবাজারের শেরপুরের যে আইনপুকুর খেলার মাঠ পৌঁছেছেন। আমরা তার গাড়ি বহরের পিছনে ছিলাম। এখন তিনি সেই তার যে গাড়ি বহর থেকে নেমে তিনি সেই সমাবেশের মঞ্চে তিনি যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তিনি সমাবেশে বক্তব্য দিয়েছেন। সেই সমাবেশে কিন্তু তিনি আগামী দিনের রাজনীতি এবং দেশের কল্যাণে তার যে দলের যে ইশতেহার, যে অঙ্গীকারগুলো, সেগুলো কিন্তু তিনি বলেছেন। এবং তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং অসচ্ছল যারা নারী রয়েছেন তাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে আজকে একটি দল বাংলাদেশে মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করছে এবং সেই প্রতারণার মাধ্যমে তারা আগামীতে ক্ষমতা যেতে চায়। তারেক রহমান তারা আহ্বান জানিয়েছেন যাতে কেউ এই প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যেতে না পারে, সেটি যাতে নিশ্চিত করা হয়, মানুষ যাতে সে বিষয়ে তৎপর থাকে। এবং আমরা কিন্তু এখন দেখছি মৌলভীবাজারের যে শেরপুর আইনপুকুর খেলার মাঠ, সেটি কিন্তু সমাবেশটি সেটি শুরু হয়ে গেছে। এবং তারেক রহমান তার যে গাড়ি বহরের মাধ্যমে সে সমাবেশে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্লোগানের মাধ্যমে তারা কিন্তু তারেক রহমানকে গ্রহণ করার জন্য তারা নানাভাবে স্লোগান দিচ্ছেন। এবং এই সমাবেশ শেষে তারেক রহমান তিনি এখান থেকে সরাসরি যাবেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। সেই শায়েস্তাগঞ্জে আরেকটি সমাবেশ রয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন।
এবং শায়েস্তাগঞ্জের সমাবেশ থেকে তিনি আরেকটি সমাবেশে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে, এবং সরাইল থেকে তিনি চলে যাবেন কিশোরগঞ্জ থেকে তিনি যাবেন ভৈরব স্টেডিয়ামে, সেখানে তিনি আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন। ভৈরব থেকে তিনি সরাসরি যাবেন নারায়ণগঞ্জের পাঁচরখিতে, সেখানে তিনি আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন। এবং তিনি আজকের এই যে নির্বাচনী সফর, এই সফরের মাধ্যমেই বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের আগামী নির্বাচনের যে সমাবেশ সেটি শুরু করলো, এবং তারেক রহমানও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সবাইকে আহ্বান জানালেন যে আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের সব মতপথের মানুষকে নিয়ে তারা একটি সুখী সমৃদ্ধ ও মানবিক দেশ গঠন করবে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর 23শে জানুয়ারি উত্তরাঞ্চলের নির্বাচনী সফর শুরু করবেন তিনি। এছাড়াও সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালাচ্ছেন জামায়াত নেতারা। ইসলামীরা কারো অন্যায়ভাবে বাড়ি দখল করে না, সম্পদ দখল করে না, লুটপাট করে না। আমি বলতে চাই, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে, স্বৈরাচারের দোসরদের দখলে যাবে, নাকি 5ই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক সম অধিকার, সকল মানুষের মুক্তি, অর্থনৈতিক রাজনৈতিক সমৃদ্ধি, নতুন বাংলাদেশের দিকে যাবে, সেই সিদ্ধান্ত আজকের নির্বাচন নির্ধারণ করে দেবে। জামায়াতে ইসলামের প্রচারণার বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে বীরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, আপনার কাছে জামায়াতের প্রচারণার সবশেষ কি খবর আছে আমাদের জানাবেন। বরাদ্দ হওয়ার পর থেকে আজ থেকে আসলে সারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক প্রচারণা এবং নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা অংশ নিয়েছে। সেই প্রচারণার অংশ হিসেবে আসলে মিরপুরের এই আদর্শ স্কুল মাঠ, সেই মাঠে আজকে জামাত তাদের নির্বাচনী যেই সমাবেশ, সেই সমাবেশ আয়োজন করেছে। এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অংশ নেবেন। অংশ নিয়ে তিনি আসলে তার নির্বাচনে যেসব ইশতেহার আছে সেগুলো মানুষের সাথে তিনি বলবেন। আমরা এর আগে কিছুক্ষণ আগে জেনেছিলাম যে সাধারণ যেসব মানুষ এখানে ভোটাররা আছেন মিরপুর 15 আসনে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এমন প্রার্থী চাচ্ছেন তারা যেসব প্রার্থী আসলে দুর্নীতি করবে না, যেসব প্রার্থী বিদেশের টাকা পাচার করবে না, এবং যেসব প্রার্থী দিন এবং ধর্মের প্রতি যারা অনুগত থাকবে ওই ধরনের প্রার্থীকেই তারা আসলে বেছে নেবেন বলে মিরপুরের এখানে সমাবেশে আগত যেসব কর্মী সমর্থকরা আছেন তারা আমাকে জানিয়েছেন। এছাড়া জামাত ইসলামের এই নির্বাচনী প্রচারণা আজ থেকে যেহেতু শুরু হচ্ছে, আজ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। সারা দেশব্যাপী তিনি আসলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী আজ থেকেই আসলে প্রচারণা শুরু হবে। এখন পর্যন্ত শাহাদাত, আমার কাছে নির্বাচনের প্রচারণার এই হচ্ছে সর্বশেষ। শাহাদাত। রাজু, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় 3 নেতা এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা একটি বিশেষ দলের প্রতি বিশেষ পক্ষপাত দেখাচ্ছে। গণঅভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের জুলাইয়ের সিপাহসালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে, স্মরণ করে। আমাদের শুরুর 2টা বক্তব্য হচ্ছে, এক, প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন, এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার
অন্যতম প্রধান দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং 10 দলীয় ঐক্যজোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। দর্শক, এবার আমরা যাব চট্টগ্রামে, জানাবো সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি দেখতে পাচ্ছি আপনার পেছনে নির্বাচনের মঞ্চ তৈরি হয়েছে, প্রচার প্রচারণা, সেখানকার সবশেষ খবর জানাবেন আমাদেরকে। আপনাকে আপনি ঠিকই বলেছেন যে মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চ থেকে প্রচারণার উদ্বোধন করা হচ্ছে। চট্টগ্রাম 9 আসনে আছি আমি। চট্টগ্রামে 9 আসন বলতে কোতোয়ালি আসন, এটি গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে দেখতে পাচ্ছেন আবু সুফিয়ান, বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের যে প্রচারণা, সেই প্রচারণার এখান থেকে উদ্বোধন করা হচ্ছে। বিএনপির কার্যালয় চট্টগ্রাম মহানগর নাসিমন ভবনের সামনে থেকে কিন্তু তারা এখান থেকে উদ্বোধন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি দোয়া হচ্ছে, দোয়ার পরপরে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। এই জায়গা থেকে তাদের যে গণসংযোগ, সেই গণসংযোগটা কিন্তু এখান থেকে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দোয়াতে অংশ নিয়েছেন প্রবীণ বিএনপি নেতা এখানে মীর নাসির রয়েছেন, একই সাথে আবুল হাসান বক্কর রয়েছেন, এমনকি নাজিমুর রয়েছেন, আরও কয়েকজন সিনিয়র নেতা তারাও কিন্তু অংশ নিয়েছেন আবু সুফিয়ানের গণসংযোগে। সব মিলে বলা যায় চট্টগ্রামে একটা উৎসব সাধারণত আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসন, যেহেতু চট্টগ্রামের 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 111 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব দলের প্রার্থীরা একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি, যে উৎসবে তারা মেতে উঠেছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচনী সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নির্বাচনী সংবাদে। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক নজর আসলে কতগুলো আসন আছে, কতজন প্রার্থী অংশ নিচ্ছে, আমরা এই বিষয়ে আমরা জানতে চাই। শুরুতে আমরা দেখতে চাই যে মোট সংসদীয় আসন আমরা জানি যে 300টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে 60টি, তার মধ্যে 52টি দল তাদের বিভিন্নভাবে তারা প্রার্থী দিয়েছেন ভোটের লড়াইয়ের জন্য। 8টি দল এখানে কোনো প্রার্থী দেয়নি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগে রয়েছে, তাদের আসলে নিবন্ধন স্থগিত রয়েছে, আপনারা জানেন। এরপর আমরা দেখি যে কি পরিমাণ প্রার্থী এবার অংশ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 1967 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে, অর্থাৎ তারা নির্বাচনী মাঠে লড়বেন। এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে 285 জন, জামায়াতের 243, এনসিপির রয়েছে মাত্র 30টিতে তারা নির্বাচন করছে। স্বতন্ত্র প্রার্থী রয়েছে 478 জন। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, আমরা জানি যে 92 জন প্রার্থী রয়েছে বিএনপির, এবং জামায়াতে রয়েছে 1 জন। সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও বরিশাল 5 ও 6 আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে বরিশাল প্রেস ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করেন তিনি। সবাইকে দাওয়াত দেবো, যৌক্তিক দাওয়াত দেবো। কেন আমরা হাত পাকায় ভোট দেব, কি কারণে ভোট দেব? ইসলামের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব। শুরু করবো ইনশাআল্লাহ। আইন বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান করব, আপনারা হাত পাকা প্রতীকে ভোট দেবেন ইনশাআল্লাহ। দর্শক, নির্বাচনী প্রচারের আরও খবর জানাবো। বরিশাল থেকে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আপনার নির্বাচনের বরিশালেও নিশ্চয়ই নির্বাচনী উত্তাপ আপনি লক্ষ্য করছেন, সেখানকার পরিস্থিতি একটু জানাবেন, কেমন উত্তাপ দেখছেন?
সাদাত, আপনি জানেন যে আজকে যেহেতু নির্বাচনী প্রচারণার প্রথম দিন, সুতরাং প্রথম দিনেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটের প্রচারণা শুরু হয়েছে। আমরা যেমনটা দেখেছি যে বেলা 11টায় যুক্তফ্রন্ট প্রার্থী এবং বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে তারপরে প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী তিনি ফয়জুল করিম চরমোনাইর পীর নায়েবে আমির, তিনি বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে দুপুর 1:45 যে প্রচারণা শুরু করেছেন এবং সেখানে তিনি ভোটারদের উৎসাহিত করেছেন, তাতে হাত পাখার প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। একই সঙ্গে বেলা 2টায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তিনি ধানের শীষের প্রতীকে প্রচারণা শুরু করেন দোয়া মুনাজাতের মধ্য দিয়ে, এবং তিনিও কিন্তু বলেছেন যে মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে এবং দীর্ঘ 17 বছর মানুষ যে 15 বছর ভোট দিতে পারেনি, সেই ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেখান থেকেই কিন্তু মূলত ভোট দেবে মানুষ এটাই প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে তারুণ্যের যে প্রথম ভোট সেটা যেন অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট দেয়, এই তিনি সেটা চেয়েছেন সবার কাছে যে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সারাদিনই কিন্তু মূলত অন্যান্য প্রার্থীরাও বরিশালের 6টি সংসদীয় আসনে অন্যান্য প্রার্থীরাও কিন্তু উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু করেছেন। সব মিলিয়ে যদি বলি একটি নির্বাচনের উৎসব শুরু হয়েছে আজকের থেকে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার প্রথম দিনের যে উৎসবমুখর পরিবেশের প্রচারণা, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালে ছিলাম আমরা এতক্ষণ, এবারে যেতে চাই রংপুরে। সেখানে আছেন রেজাউল করিম মানিক, আমাদের সহকর্মী, তার কাছে যাব। মানিক, রংপুর তো আসলে জাতীয় পার্টির ঘাঁটি ছিল একটা সময়, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি বিএনপি, জামাত কিংবা এনসিপি তাদের বেশ দাপট দেখতে পাচ্ছি। আর সেখানে আসলে লড়াইটা কেমন হবে বলে মনে করেন? প্রচারণার শুরুটা আসলে কেমন হলো? সাদাত, আসলে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে রংপুর অঞ্চলের 33টি আসনে। এর মধ্যে রংপুরের যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনের অর্থাৎ 45 জন প্রার্থী, এর মধ্যে জাতীয় পার্টি, জামাত, বিএনপি এছাড়াও এনসিপি রয়েছে। প্রায় অধিকাংশ আসনগুলোতে ত্রিমুখী লড়াই হবে। জাতীয় পার্টির সাথে জামাতের, বিএনপির কোনো আসনে আবার এনসিপির লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর 4 আসনে আমরা রয়েছি। বদরগঞ্জ অর্থাৎ রংপুরের 2 আসনে আমরা আজকে প্রচারণা শুরু। প্রচারণায় অংশ করবেন জামাতের নায়েবে আমির। একটু আপনার কাছে জানতে চাই যে আজকে প্রচারণা শুরু, কি বার্তা নিয়ে জনগণের কাছে যাবেন একটু বলবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি প্রচারণা শুরু করছি 14 বছর কারাভোগের পর বের হয়ে। আমি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমি মুক্তি পাওয়ার সুযোগ পাই। সেই সুবাদে আজকে প্রচারণা শুরু করছি। আমি 10 দলীয় নির্বাচনী ঐক্য এবং জামাতের পক্ষ থেকে বদরগঞ্জ, তারাগঞ্জের রংপুর 2 আসনের আমি পদপ্রার্থী। আমি প্রচারণা শুরু করছি। আজকে আমার বিভিন্ন জায়গায় আজকে সভা সমাবেশ আসছে আমাদের। আমরা আজকে প্রত্যেকটা ইউনিয়নে সভা মিছিল করব। আমি আজকে তারাগঞ্জে একটা সভায় যোগদান করব, এরপরে বদরগঞ্জের একটা সভায় আমি যোগদান করব। ভোটারদের সারা কেমন পাচ্ছেন? সারা ব্যাপক সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জামাতের নায়েবে আমির এটিএম মাজহারুল ইসলাম, তিনি কিন্তু বলছেন ভোটারদের। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল নির্বাচনী সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।